This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটানা বৃষ্টিতে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে গিয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন একাধিক এলাকার বাসিন্দারা। বাঁকুড়ার মিনাপুরা সেতু, সেই সেতুতে আপাতত যাতায়াত বন্ধ রয়েছে। সমস্যায় পড়ছেন দুপাশের এলাকার, অর্থাৎ নদীর দুপাশের এলাকার যারা বাসিন্দারা তারা সমস্যায় পড়ছেন। আর অভিযোগ তাদের ভুরি ভুরি, বলছেন প্রত্যেক বছর প্রতিশ্রুতি মেলে কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয় না। এই টাইমে কে যাবে? এই টাইমে গেলে আপনি ভেসে যাবেন ওই সাইডে। বাঁকুড়া শহর লাগোয়া যে মিনাপুর সেতু, সেই মিনাপুর সেতু কার্যত জলের তলায় চলে গিয়েছে। মিনাপুর সেতুর দুপাশের যে রেলিং, সেই রেলিং একেবারে মাঝের অংশে সেখানে রেলিং জলের তলায় চলে গিয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে সেখানে জলস্তরের উচ্চতা রয়েছে 3 থেকে 4 ফুট। প্রবল বেগে জল বয়ে যাচ্ছে সেতুর উপর দিয়ে, তার ফলে এই সেতু দিয়ে যাতায়াত এখন পুরোপুরি বন্ধ। এটা দরকার, কিন্তু এটা তো কি বলবেন বলুন? প্রতিবারই আসে, সবাই দেখে পড়ে যায়, হ্যাঁ করা হবে, ব্যাস রয়ে গেল পেন্ডিং। আবার সামনের বছর জল হয়, আবার ভেসে যায়, আবার কেউ আসে, এই একই কথা হয়, আবার চলতে থাকে। বারে বারে এই সেতু উঁচু করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। বিভিন্ন সময় নেতা মন্ত্রীরা তারা এই সেতু পরিদর্শন করেছেন, কিন্তু উঁচু সেতু তৈরি করা হয়নি। এলাকার মানুষের দাবি যে আগামী দিনে যদি উঁচু সেতু তৈরি করা হয় তাহলে প্রতি বছরের বর্ষায় এই যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পথ শ্রীহারা, রাজ্যের দিকে দিকে পথশ্রীর হতশ্রী অবস্থা বিতর্ক বাড়িয়েছে। আরামবাগের মায়াপুর রেল স্টেশন থেকে হাট গোবিন্দপুর পর্যন্ত এই রাস্তার ছবিটা এবার দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের আমলে এই রাস্তাটি তৈরি হয়েছিল এবং তৈরি হতে খরচ হয়েছিল 1,12,00,000 টাকা। কি ভাবছেন, ঝাঁ চকচকে একটা রাস্তা তৈরি হয়েছে? কতটা বড় ভুল, বাস্তবটা কি দেখাবো আপনাদের। রাস্তা আছে মনে হয় আপনাদের? তো মাটি কাদা জলে ভর্তি। বোর্ডটা তো লাগিয়েছে বনেতে। এই রেল লাইন আরামবাগ তারকেশ্বর রেল লাইন, আর ঠিক রেল লাইনের পিছন দিকে যে জঙ্গল আছে সেই জঙ্গলের পাশে এই বোর্ড দেয়া আছে, যেটা মানুষের নজর এড়িয়ে যাবে, বোর্ডটা দেখা যাবে না। অথচ তৃণমূলের আমলে জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এই রাস্তার উদ্বোধন করেছিলেন, পথশ্রী রাস্তার, যেটা দেখা যাচ্ছে পুরো মাটির রাস্তা, কাদার রাস্তা। এইটা দিয়ে মানুষ কিভাবে যা আশা করবে? দেখুন রাস্তাটা কি পরিস্থিতি। হয়তো আপনার 10 মিনিটের রাস্তা তাদেরকে মুতরাঙ্গা বাজার দিয়ে ঘুরে ফিরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট তাদের টাইম লাগছে। ভোগান্তির এক স্বাস্থ্য একেই বলে। নিশ্চিতভাবে রাস্তার নতুন সংজ্ঞা খুঁজতে হবে এই পথ দেখার পর। রাস্তাটি যে তৈরি হয়নি সেটা শুধু নয়, আরো বিতর্ক রয়েছে। এখানে দেয়া আছে রাস্তার দৈর্ঘ্য 1.754, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার। কিন্তু এখান থেকে ওই যে দেখা যাচ্ছে দূরের বাড়ি, খুব বেশি হলে 500 মিটার হবে, কিন্তু কেন প্রায় 2 কিলোমিটার? 1,13,00,000 টাকা মঞ্জুর। টাকাটা গেল কোথায়? কার পকেটে ঢুকেছে? রাস্তা বোর্ড থাকতে হবে, নিজেদের পকেটে আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল পার্টির লোকেরা করেছে। এই মাটির রাস্তাও কিন্তু হয়েছিল CPM এর আমলে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 1,13,00,000 টাকা গেল কোথায়? এখানে দেখুন মাটির রাস্তার উপরে না তো কোনো স্টোন চিপ, না তো কোনো পিচ, কোনো রকম রাস্তা হয়নি। পুরো টাকাটাই কিন্তু তারা হজম করে নিয়েছে। এই না হলে পথশ্রী সড়ক স্থানীয়রা। বিষয়টি নজর এড়ায়নি বর্তমান বিধায়কেরও। 500 মিটারের রাস্তাকে 2 কিলোমিটার দেখিয়েছে, অর্থাৎ এদের কাছে 20%, 30%, 15% ম্যাটার নয়, পুরো টাকাটাই মারতে হবে এবং পুরো টাকাটা মেরে ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে হবে। এদের এইটাই চিন্তা ভাবনা ছিল। এলাকার মানুষ এখন অপেক্ষায়, কাজের কাজ কবে হবে, কতদিনে চলাচলের যোগ্য হয়ে উঠবে এই পথ। ক্যামেরায় মধুসূদন দের সঙ্গে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। জেন জিদে ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। যখনই দেশে প্রশ্ন ফাঁস হয়েছে, গোটা দেশ ফুঁসে উঠেছে রাগে ক্ষোভে। তারা আন্দোলনরত পূর্বদের পাশে দাঁড়িয়েছে। এই একই অবস্থা এখন ঝাড়খণ্ডেও, সেখানেও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে জেন জিরা তারা ধর্নায়। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার দায়িত্ব পালন করেছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন তরুণ প্রজন্মের পাশে অবশ্যই তিনি রয়েছেন।
আর কলকাতায় যুবকদের নিয়ে স্বপ্ন দেখতেন, তরুণদের নিয়ে স্বপ্ন দেখতেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর মৃত্যুদিনে তাঁর স্ত্রীও বুঝিয়ে দিলেন তরুণদের ওপরেই আস্থা রাখতে হবে। फ्रेंड्स विद्यार्थियों के भविष्य के लिए তিনি রিলে এসেছিলেন, এবার এলেন রিয়েলে। জেনজির মুখোমুখি প্রধানমন্ত্রী। দিল্লি আইআইটি সমাবর্তনে তিনিই প্রধান বক্তা, প্রধান মুখ। নরেন্দ্র মোদী বললেন, क्यूरियोसिटी बनाए रखिए, जो बातें बिना सोचे समझे स्वीकार कर ली जाती हैं, जरा उन्हें परखिए, उन पर सवाल उठाइए, लेकिन सिर्फ सवाल पूछकर मत रुकिए, उनका समाधान खोजने का साहस भी रखिए। জয়গাথা গাইলেন, হয়তো তরুণের কপালে জয় তিলকও এঁকে দিলেন। সেই দিল্লির মাটি থেকে যে দিল্লির যন্তর মন্তর শুনেছিল তরুণের বজ্র নির্ঘোষ, যে বজ্র নির্ঘোষ এখনও রাঁচির বাতাসে। যন্তর মন্তরের মতো লাইট ক্যামেরা নেই, কিন্তু অনশন আছে, আন্দোলন আছে। দিন 7 হলো অনশন করছেন দেবেন্দ্রনাথ মাহাতো, ঝাড়খণ্ডের প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ দেবেন্দ্রনাথ। বিছানায় শীর্ণকায় শরীর পড়ে আছে, জেদ লেগে আছে চোখে মুখে। কিন্তু কোথায় হেমন্ত সোরেন? बात करने के लिए भी हम लोग तैयार हैं। सरकार हर छात्रों का जो समस्या है उसको जानने की इच्छा रखती है। কিন্তু আর কবে? দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশ ভুল করেছিল, কিন্তু কেন্দ্র সহানুভূতির সঙ্গে শুনেছিল আন্দোলনকারীদের কথা। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং বারবার মুখোমুখি হয়েছিলেন। তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এত সময় নিচ্ছেন কেন? 8ই আগস্ট 2024, যে মানুষটা কলকাতাকে শেষ বিদায় জানালেন রাজ্যকে, দেশকে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, রাজ্যটাকে বাঁচাতে তরুণদের ধরে রাখতে হবে, তাই শিল্প চাই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুদিনে তাঁর স্ত্রী শোনালেন, তরুণের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ডান বাম সকল রাজনীতির। ছাত্র যুবদের তো সবসময় মনে রাখতে হবে বুদ্ধবাবু যেভাবে সবার পাশে দাঁড়িয়েছে। টাটা তো বটেই, অন্য শিল্পগোষ্ঠীদেরও ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী। দিচ্ছেন নতুন শিল্পের বার্তা। পশ্চিমবঙ্গ শিল্পের চাকা ঘোরাতে চায়। দেশ চায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে বিতর্কহীন সময়। জেনজি সুদিনের স্বপ্ন দেখছে, স্বপ্নের ফেরিওয়ালা একটা গোটা দেশ আর দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার কি পেনশনেও টেনশন? আর এই জল্পনাটা আরও খানিকটা উস্কে দিয়েছেন কেন্দ্রীয় পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঠিক কি ইঙ্গিত তার? পুরনো এবং নতুন ব্যবস্থায় ঠিক কতটা ফারাক রয়েছে, আসুন একবার দেখে নেওয়া যাক। পুরনো পেনশন ব্যবস্থার পরিবর্তে এনপিএস প্রকল্প প্রথমবার 2004-এ শুধু কেন্দ্রীয় কর্মীদের জন্য আনা হয়। নাম ছিল নিউ পেনশন স্কিম। পরে তা খুলে দেওয়া হয় বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদের জন্য। বর্তমানে এর নাম নিউ পেনশন সিস্টেম। কেন্দ্র ছাড়াও দেশের প্রায় সব রাজ্য সরকারই এটা চালু করছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারও চালু করবে। কথাটা কলকাতার এক অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এস রামান। সরকার প্রকাশ্যে এ নিয়ে কিছু না বললেও পুরনো পেনশন ব্যবস্থার বদলে নতুন পেনশন স্কিমের সূচনা যে আসন্ন তা মনে করছেন অনেকেই। কারণ গত কয়েক বছরে ধাপে ধাপে যে রাজ্যগুলোতে নতুন পেনশন ব্যবস্থা লাগু হয়নি, সেই রাজ্যগুলোয় এই ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কেরল, ত্রিপুরার মতো রাজ্যগুলো। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের দাবি, নতুন ব্যবস্থায় পেনশনে একাধিক টেনশন থাকছে। কয়েকদিন আগে মহারাষ্ট্রে প্রায় 17 লক্ষ কর্মচারী নিউ পেনশন স্কিমের ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে হবে সেই দাবি নিয়ে ধর্মঘটে গিয়েছিলেন। সুতরাং আমাদের দাবি রাজ্য সরকারের কাছে এটাই থাকবে যে পেনশন স্কিম চলছিল সেটাকেই চালু রাখা হোক, দরকার হলে সেটা রিস্ট্রাকচারিং হোক। টাকা যদি বাজারে খাটানো হয়, বাজার যদি আপ ডাউন করে, একটা মানুষের খরচা কিন্তু বিভিন্ন রকম ভ্যারি করতে পারে, তো তা নয়, সে হয়তো বেশি এক্সপেক্ট করতে পারে না, কিন্তু কম এক্সপেকটেশনে চালাতে চাইবে কেন? সেক্ষেত্রে আমাদের এটা আপত্তিজনকই হবে। কারণ আমরা একটা নির্দিষ্ট একটা লোককে এক্স অ্যামাউন্টও যদি টাকা হয়, আমরা X-1 নিতে যাবো কেন? সরকারের অবশ্য যুক্তি, এনপিএসে পেনশনের কোনো ঝুঁকি নেই, বরং এতে সরকারের উন্নয়নমূলক কাজে আরও বেশি গতি আসার সম্ভাবনা রয়েছে। সাদা চোখে কি কি পার্থক্য পুরনো ও নতুন পেনশন ব্যবস্থায়? পুরনো পেনশন মাসিক অঙ্ক নির্দিষ্ট, শেষ বেতন বা 10 মাসের বেতন গড়ে পেনশন নির্ধারিত, কর্মীদের কোনো টাকা দিতে হয় না। নতুন পেনশন মাসিক অঙ্ক নির্দিষ্ট নয়,
বাজারের রিটার্নের উপর অঙ্ক নির্ধারিত হতে পারে, অ্যানুইটি কিনে পেনশনের ব্যবস্থা হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা, আরজি করের খুন ধর্ষণের ঘটনার 2 বছর পার হতে চলল। অনেক কিছু বদলালেও বদলায়নি একটা জিনিস, তা হলো অপেক্ষা, বিচারের অপেক্ষা। স্বাধীনতার পর প্রথম আমরা রাত জাগতে দেখেছি গোটা বাংলাকে, কিন্তু আজও অপেক্ষায় বিচারের। আজ আমাদের গর্বের তিলোত্তমা যদি বেঁচে থাকতেন, তাহলে চিঠিতে কি লিখতেন? প্রকাশ্যে সেই খোলা চিঠি। খোঁজ নিল TV9 বাংলা। ব্রেকফাস্ট করতে প্রায় দুপুর হয়ে গেল আজ। খেতে খেতে লিখছি, তোমরা ভালো আছো তো? খাওয়া দাওয়া ঠিকঠাক করছো নিশ্চয়ই? আমি এই সপ্তাহে আর বাড়ি যেতে পারলাম না, এত পেশেন্টের চাপ। জানোই তো, দিন দিন চেস্ট মেডিসিনের রোগীদের সংখ্যা বেড়েই চলেছে। জানো, কাল আউটডোরে আমার বয়সেরই একটা মেয়ে এসেছিল, বাবা মায়ের একমাত্র ভরসা। ফুসফুসের সমস্যায় ভুগছে। বাড়িতে থাকা ওর বাবা মায়ের কথা শুনছিলাম ওর থেকে। তোমাদেরই মতো কষ্ট করে পড়াশোনা করিয়েছে মেয়েকে। কতগুলো টেস্ট করিয়ে পরের সপ্তাহে আসতে বললাম, ঠিক হয়ে যাবে। জানো, দূর দূর থেকে কত কষ্ট করে আমাদের হাসপাতালে আসে সবাই। চেস্ট মেডিসিনে আজ সকালে তোমাদের বয়সের এক মা ভর্তি হয়েছে নাজি। মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক করেছি তো বলো? চিঠিটা তিলোত্তমার না, চিঠিটা ও লিখতে পারেনি। বেঁচে থাকলে হয়তো আজ এটাই লিখত। তিলোত্তমা, খুন ধর্ষণের 2 বছর পার। দু বছর আগে এমনই কোনো দিনে তিল তিল করে শেষ করা হয়েছিল আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের তিলোত্তমাকে। সেদিন প্রথম খবরটা এসেছিল আর 5টা খবরের মতো করে। 2 বছর আগে এরকমই এক দুপুরে আমার কাছে খবর আসে আরজি কর হাসপাতালে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেখানে একজন মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরজি করের ডাক্তারের দেহ 8ই অগস্ট 2024। বিভিন্ন সোর্স মারফত আমাদের কাছে খবর আসে, আর সেদিন ছিল 2024 সালের 9ই আগস্ট। সেদিনও সোর্স মারফত আমাদের কাছে খবর এসেছিল, আর আমরা একাধিক রিপোর্টারকে পাঠিয়ে দিয়েছিলাম আরজি কর হাসপাতালে। একই সরকারি হাসপাতাল, তার ওপর ডাক্তার। মৃত্যু কিভাবে? 9ই আগস্ট দিনটা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের দ্বিতীয় দিন, আর সেই দিন তার দেহদান এবং তার প্রয়াণ নিয়ে গোটা রাজ্যবাসীর নজর খবরে। আর আমরা পড়েছিলাম আরজি করের খবরের পিছনে। তখনও স্পষ্ট ছিল না ইঙ্গিত যে এই খবরের অভিঘাত কতটা হতে পারে। তখনও এক বর্ণও চাউর হয়নি খবরটা, কিন্তু শুরুতেই বোঝা গেছিল বড় কিছু একটা হতে চলেছে। ধাপে ধাপে আমাদের প্রতিনিধিরা কি ঘটেছে সেই ঘটনাগুলো ক্রমশ জেনে আমরা পরপর TV9 বাংলায় ব্রেক করতে থাকি। আরজি করে কি ঘটনা ঘটেছে। প্রথম TV9 নেটওয়ার্ক আর এই TV9 বাংলায় দেশের দর্শকদের কাছে তুলে ধরেছিল আরজি করের এই ঘটনা। একদিকে ঘটনা লুকোনোর চেষ্টা, আর একদিকে একের পর এক ধোঁয়াশা ভরা তথ্য। সত্য কি চাপা হচ্ছে? সরকারি হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস কোনো ঘটনার ধামাচাপা দেওয়া সহজ হয়নি শেষ পর্যন্ত। ঠিক 2 বছর আগে TV9 বাংলায় গোটা দেশের সামনে প্রথমবার তুলে ধরল খুন ও ধর্ষণের অভিযোগটা। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন এক ডাক্তার। শুরু থেকে কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা? কি গ্রহণ করতে চাইছে আরজি কর? এরপর বাকিটা বাংলা সহ গোটা দেশ দেখেছে। একদিকে বিগত সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যাচার, আর একদিকে হার না মানা জেদ। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া চেষ্টা যাতে আন্দোলন থেমে যায়, আর একদিকে প্রতিবাদে সরব হওয়া রাত জাগা বাঙালিকে ভুলিয়ে আর গুলিয়ে দেওয়ার চেষ্টা। কখনো হার মেনে নিয়ে সরকার পুলিশ কমিশনারকে সরিয়েছে, আবার কখনো আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রশাসনিক হেনস্থার মুখে ফেলা হয়েছে। আইন, আদালত, সিবিআই, পুলিশ সব হয়েছে আদালতের নির্দেশে যাবজ্জীবন শাস্তিও। কিন্তু তিলোত্তমা আর তাঁর বাবা মাকে চিঠি লিখতে পারেনি।
তিলোত্তমার সেই না লেখা চিঠিতে আজকের দিনে হয়তো একটা কথাই ফুটে উঠছে, আর কবে, আর কবে। অপেক্ষায় তিলোত্তমা, অপেক্ষায় বাঙালিও। তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনায় আবারও নতুন করে শুরু হয়েছে তদন্ত। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অপরদিকে সরকার। একেবারে সাঁড়াশি চাপে চেপে ধরা হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য। এখন এটাই দেখার বিষয় যে এই তদন্ত কোন দিকে যায়, আর বর্তমানে তদন্তের ঠিক কি পরিস্থিতি দেখাবো একটা বিশেষ রিপোর্ট। তিলোত্তমা কাণ্ডে প্রথমে আত্মহত্যার কথা ছড়ানো হয়েছিল, তারপর দেহ তড়িঘড়ি পোড়ানোর অভিযোগ উঠেছিল, তারপর ঘটনাস্থলে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল, বিরূপাক্ষদের সন্দেহজনক অবস্থান। গোটা অধ্যায় জুড়ে ছিল সরকার ও প্রশাসনের কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, আর শেষমেশ ছিল একমাত্র সঞ্জয় রায়। তাই প্রশ্ন উঠেছিল, কেন, কিসের জন্য? তিলোত্তমা খুন ধর্ষণ কি শুধুমাত্র সঞ্জয় রায়ের ঘটানো কোনো নৃশংস ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত কোনো বৃহত্তর ষড়যন্ত্র? একা সঞ্জয়, নাকি নেপথ্যে আরও কেউ বা কারা? আদালতে বিচার হলেও প্রশ্নগুলো উবে যায়নি। প্রশ্নগুলো লাগাতার তুলে গিয়েছেন তিলোত্তমার বাবা মা। ভিসেরা নষ্ট তো প্রথম থেকেই হয়েছে। সিবিআইকে আমরা বলেছি, 4 দিন ফেলে রেখেছিল ভিসেরা, ওখানে স্যাম্পেল যেটা ওরা কালেক্ট করেছিল। পোস্টমর্টম 1 ঘন্টায় হতেই পারে না, সেটা অপূর্ব বিশ্বাস 1 ঘন্টার মধ্যে করেছেন। দেবাশিস সোম, ফরেন্সিক এক্সপার্ট, ক্রাইম সিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। এগুলো তো আছেই, সিবিআইয়ের কাছে আমরা আগেও বলেছি, এখনও এগুলো আমাদের মানে কোশ্চেন রয়েছে। তিলোত্তমা আন্দোলন, রাত দখল থেকে জুনিয়র ডাক্তারদের জেদ। আন্দোলনের স্বাভাবিক নিয়মেই রাজনীতির অনুপ্রবেশ ঘটেছিল। প্রথমে বাম, তারপর বিজেপির শরণাপন্ন হয়েছিলেন তিলোত্তমার বাবা ও মা। বিগত সরকার ন্যায় বিচারের স্লোগান তুলে পাল্টা নেমেছিল পথে। পথে নামা জনতা ও পথ আঁকড়ে ধরা রাজনীতি। জয় শেষ পর্যন্ত কার হয়েছে? অনেকের মতে হার এখনো পর্যন্ত শুধুমাত্র তিলোত্তমারই, কারণ নতুন সরকার, সেই সরকারের শরিক খোদ তিলোত্তমার মাও এবং আদালত আজকের দিনেও কেউ বিশ্বাস করছেন না বিচার সম্পূর্ণ। তাই বিজেপির সরকার আসার পরেই নতুন করে খোলা হয়েছে তিলোত্তমার ফাইল। জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব আরজি করের বিচার হবে। 3টা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। 25শে জুন 2026 কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সিবিআইকে তুলোধনা করা হয়। সীমা পাহুজাকে সরিয়ে নতুন তদন্তকারী দল তথা সিট গঠন সিবিআই-এর। 6 আগস্ট আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এত ধীর গতিতে তদন্ত কেন? মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আদালত বলেছে, সিবিআই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি ও খামতি নিয়ে উল্লেখ রয়েছে। নতুন তদন্তকারীরা কি করলেন? 28 আগস্ট সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই দিনে সিবিআই কি করল? নতুন সিট গঠন, আইও বদল, বাবা মা এবং আরজি করের আন্দোলনকারীদের অভিযোগে নাম থাকা বড় অংশের বয়ান সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ, আরজি করের ঘটনাস্থল পর্যবেক্ষণ। তিলোত্তমার বাবা মায়ের দাবি, এক প্রাক্তন ফরেন্সিক অফিসার তিলোত্তমার বাবা মাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন সঠিক সংরক্ষণ না করায় কিভাবে ভিসেরার নমুনা নষ্ট হয়ে গিয়েছিল। এটা নিয়েও সিবিআই নতুন করে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। বাকি থাকলো রাজ্য সরকারের পদক্ষেপ। রাজ্য সরকারের তরফেও একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তর মতো আইপিএসদের সেই তদন্তের স্বার্থেই সাসপেন্ড করা হয়েছে। প্রভাবশালী তৃণমূল চিকিৎসক নেতা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুদীপ্ত রায় সহ একাধিক চিকিৎসকের বিরুদ্ধেও পৃথক তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চেস্ট বিভাগে কোথায় কোথায় কী রকম কী ফাঁক ছিল, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে বুঝিয়ে ফেললো, তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি। তিলোত্তমার বিচার চেয়ে যারা রাস্তায় নেমেছিল তাদের কাছে কোনো ভোটের ফলাফলটা কোনো মাপকাঠি নয়, প্রয়োজন হলে তারা কিন্তু আবার রাস্তায় নামবে। এবং ভোটের আগে তো অনেক কথা বলা হয়েছিল যে তিলোত্তমার মৃত্যুকে নিয়ে নাকি কারা রাজনীতি করেছে, করেছে। আগামী দিনে কিন্তু বাংলার মানুষ দেখবেন সত্যি সত্যি তিলোত্তমার মৃত্যুকে নিয়ে কারা রাজনীতি করলো আর কারা বিচারের দাবিতে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিচারের দাবিতে কারা অটল থাকলো।
সুজিত বসু, খোকন দাস, সুজয় হাজরার পর আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে। এবার পুলিশের জালে নৈহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সনৎ দে। নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জমির দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি কি নেই, এমনকি 2001 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেখানেও নাম জড়ায় এই সনৎ দের। সনৎ দে হচ্ছে নৈহাটি নটোরিয়াস ক্রিমিনাল। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে। আমি শুভেন্দু অধিকারী, আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। তোলাবাজি দুর্নীতি অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং মারধরের একাধিক অভিযোগ এই সনতের বিরুদ্ধে। সনতের নির্দেশে নৈহাটি জুড়ে চলত তোলাবাজি। অন্যের একাধিক জমি ভয় দেখিয়ে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ সনতের বিরুদ্ধে। ওষুধ দেওয়া দরকার আছে, কোমরে ডরি বেঁধে তো ঘুরবে ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করবে না। কয়েকদিন আগে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু সেই সময় সনৎ দের দেখা মেলেনি। এরপর থেকে তার খোঁজে লাগাতার তল্লাশি চলছিল। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় সনৎ দেকে। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই শ্রীঘরে ঢুকেছেন একাধিক প্রাক্তন বিধায়ক। সুজিত বসু, প্রাক্তন তৃণমূল বিধায়ক বিধাননগর। সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক মেদিনীপুর। রামেন্দু সিংহ রায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক তারকেশ্বর। খোকন দাস, প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণ। তপন চট্টোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্বস্থলী উত্তর। তালিকায় রয়েছেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বর্তমান বিধায়ক দিলীপ মণ্ডল। পার্থ টুলুর সঙ্গে সনতের যোগাযোগ আছে, বীরভূমে অনেক কাজ করে। এখন এই বিষয়ে আপনাকে পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করতে হবে। পার্থ ভৌমিক যদি আজকে অ্যাসেম্বলিতে আসেন তাহলে আপনারা পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করতে পারেন। সনদদেরা গ্রেফতার হলে তাদের মাস্টারমাইন্ড পার্থ ভৌমিক কেন গ্রেফতার হবেন না সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। সনৎ দে তো পার্থ ভৌমিকের ছায়া সঙ্গী ছিল, পার্থ ভৌমিকের পারমিশন ছাড়া এক পা ফেলতো না। তো সনৎ দে যদি দোষী হয় তাহলে পার্থ ভৌমিকও দোষী। মাস্টার মাইন্ড কিংপিন হচ্ছেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক কীভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেন, পার্থ ভৌমিক কীভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেন। অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, সনতের বিপুল সম্পত্তির উৎস কি তদন্ত করবে পুলিশ। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। রাজ্যে একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারি যেন তারই প্রতিফলন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে অন্তরাল থেকে প্রকাশ্যে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সিআইডির ডাকে ভবানী ভবনে আজ সকালে হাজিরা দেন তিনি। টানা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। রক্ষা কবচ পাওয়ার পর অবশেষে সিআইডির ডাকে সাড়া দিয়ে তিনি ভবানী ভবনে এসেছেন। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সুমিত রায়কে কটাক্ষ করে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার দাবি যে সুমিত রায়ের টিকি বাধা রয়েছে তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ মাথাদের সঙ্গে। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্ষার ব্যাপার। গতকাল জামিন পেয়েছে, পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে জেরা ফেস করতে। তার মানেও বিরাট দূরে ছিল না, কাছাকাছি ছিল। লুকোচুরি শেষ, অন্তরাল থেকে এবার প্রকাশ্যে এলেন সুমিত রায় অবশেষে। সিআইডি তলবে শনিবার সকাল 10টার একটু আগে হাজিরা দিলেন ভবানী ভবনে। ডেবরার চাকরি কেলেঙ্কারি আর শালবনীতে জমি দুর্নীতি, দুই মামলায় আগাম জামিন চেয়ে আদালতে কড়া নাড়েন অভিষেকের আত্মসহায়ক। তবে কলকাতা হাইকোর্ট সুমিতের জমি দুর্নীতি মামলার আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয়
আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। পরবর্তী শুনানি পর্যন্ত সুমিত রায় রক্ষা কবচ বহাল থাকবে। তবে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে সুমিতকে। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তারপরে চাপে পড়ে অভিষেকের আত্মসহায়কের হাজিরা ভবানী ভবনে, সিআইডি তলবে। ওই এক পার্থ আর দু চারটে চোরটা জেল খেটেছে, ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে চালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। এর আগে বারবার সিআইডি তলব এড়িয়েছেন সুমিত। বেপাত্তা ছিলেন দীর্ঘদিন, পুলিশ নাগালি পেল না, প্রশ্ন সেখানেই। যে কদিন এই সুমিত রায় আদালত থেকে ইমিউনিটি পাচ্ছিল না, সে কদিন পর্যন্ত পুলিশও খুঁজে পাচ্ছিল না। আর যেই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসলো যে একে আপাতত গ্রেপ্তার করা যাবে না, অমনি পুলিশ খুঁজে পেয়ে গেল, সে নিজেই গিয়ে হাজির হয়ে গেল। সুতরাং এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, দেখুন আমরা সবাই বুঝতে পারছি। এই সুমিত রায়ের হাত দিয়ে যে পুলিশ অফিসাররা পয়সা খেয়েছে, তারা খুব শঙ্কিত যে সুমিত রায় যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরও পোল খুলে যাবে, তারাও পর্দার সামনে এসে যাবে। এই সমস্যা তো আছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আমি বিশ্বাস করি পুলিশ চাইলে ধরতে পারে। সুমিত রায় অভিষেকের অত্যন্ত বিশ্বাসভাজন। তৃণমূলের তহবিল ও অর্থ লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তিনি। অবৈধ লেনদেন, তোলাবাজি, এমনকি বিভিন্ন প্রকল্প ও টেন্ডারে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। সেই অভিষেকের আত্মসহায়কেই শনিবার হাজিরা দিলেন ভবানী ভবনে। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। তাহলে তদন্তের গতিপথের গন্তব্য ক্যামাক স্ট্রিট কাকে ইঙ্গিত করলেন বিরোধী দলনেতা? এখন সুমিত রায়কে জেরা করে কি তথ্য পান তদন্তকারীরা, অপেক্ষায় বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জেলার নাম পূর্ব বর্ধমান, তোলাবাজি রোগ সেখানে কি ক্রমবর্ধমান? একথা এই কারণে বললাম, কালনার বিধায়কের পর, মানে কালনার বিজেপি বিধায়কের পর এবার কাটোয়া 5 লক্ষ টাকা নাকি তোলার দাবি করা হয়েছিল, না দেওয়ায় মারধর করা হয়, এই অভিযোগ করছেন একজন সরকারি কর্মী। কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয়, বলা হয় বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। অফিসে কাজ করতে হলে 5 লক্ষ টাকা তোলা দাবি। 20,000 টাকা দেওয়ায় ল ক্লার্ককে মারধরের অভিযোগ। তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় কাটোয়ার 3 বিজেপি নেতা। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে মার খেতে দেখা যাচ্ছে তিনি সুজন ঘোষ। কাটোয়ায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কাজ করেন। তার দাবি এলাকারই বিজেপি নেতারা টাকা চান, 20,000 টাকা দেওয়ায় তাকে মারধর করা হয়। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার ওপর আক্রমণ করে। অভিযুক্ত এক বিজেপি নেতা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। আরেক বিজেপি নেতার দাবি এসব দলে আসা নতুন লোকেদের চক্রান্ত। যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু আমরা ওকে নেব না দলে, ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন করব। শুক্রবার পুলিশে অভিযোগ করেন সুজন। এদিন তার বাড়িতে গিয়ে কথা বলে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সেখানে এবারে কুপনে তোলাবাজির অভিযোগ উঠছে। গেরুয়া কুপন দিয়ে বাস প্রতি 30 থেকে 40 টাকা তোলাবাজির অভিযোগ উঠছে। আর এই অভিযোগ সামনে আসতেই বাম এবং কংগ্রেস চেপে ধরছে এই পুরো বিষয়টাকেই। নতুন ইউনিয়নের গোটা 4 দিন চালু হয়েছে, ওইটাতে ইস্যু নিচ্ছে। কাটোয়ায় সরকারি কর্মী তোলা রোগের শিকার। ওই জেলারই ঘুষকরায় আবার বেসরকারি বাসে তোলাবাজি, গেরুয়া কুপনে টাকা তোলার অভিযোগ। 30 টাকা বিজেপি ইউনিয়ন, এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ। কুপনে লেখা ঘুষকরা বাস শ্রমিক কর্মচারী সংগঠন, তার উপরে গেরুয়া পতাকার ছবি। ওই কুপন দিয়ে বাস পিছু 40 টাকা করে আদায়ের অভিযোগ। রোজ প্রায় 60টি বাস চলে ঘুষকরা বাস স্ট্যান্ড থেকে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক শাখা BMS এর দাবি এটা অনুদান। ওদের যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকের জন্য ওরা ওই চাঁদাটা তুলছে, কিন্তু BMS এর নামে নয়, BMS এরই লোক ওরা বিস্তারের কাজটা করছে। ঘুষকরা পুরসভা রোজ 25 থেকে 30 টাকা প্রবেশ ফি হিসেবে বাসগুলি থেকে নেয়। এর সঙ্গে জুড়েছে নতুন চাঁদা। তাদের বিচারিতা পরিষ্কার, তৃণমূলের জুতোয় পা ঢুকিয়ে ফেলেছে এরা, আর কিচ্ছু করার নেই। এটা কি ভয় আউট হওয়া? কার্যত ভয়কে নতুন করে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে।
তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বিস্তর, তা যাতে দলের গায়ে না লাগে তার জন্য আগেভাগে সতর্কবার্তা দিয়েছিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি। তারপরও অভিযোগ উঠছে নানা জায়গা থেকে। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকার এক স্কুলের শিক্ষক, তার নাম নজরুল ইসলাম। স্কুলে যাওয়ার সময় হঠাৎ করেই তার গায়ে এসে লাগে গুলি এবং মৃত্যু। বুঝতেই পারছেন, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় স্কুল শিক্ষক নজরুল ইসলামের। কিন্তু কেন তিনি দুষ্কৃতীদের টার্গেট হলেন, যদিও এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, তবে নিহতের পরিবারের লোকজন, বিশেষ করে তার সন্তানরা, তারা দাবি করছেন বা তারা মনে করছেন যে তাদের বাবার কাছ থেকে কেউ বা কারা টাকা ধার নেয়, সময় মতো টাকা না দেওয়ায় তিনি একটু ক্ষুব্ধ ছিলেন, যে কারণে যারা টাকা ধার নিয়েছিলেন তারা বোধহয় এই কাজ করলেও করতে পারে। যা টাকা বাকি আছে সব টাকাগুলো দেওয়ার কথা বলছিল, আজকে দেখা করার কথা বলছিল। উত্তর দিনাজপুরের ইসলামপুরের প্রধান শিক্ষক খুন। মোটরবাইকে থাকা শিক্ষককে গুলি দুষ্কৃতীদের। আর্থিক লেনদেন নিয়ে বিবাদে খুন শিক্ষক। প্রাথমিক তদন্তে তেমনই ইঙ্গিত মিলছে। শনিবার সকালে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মোটরবাইকে করে স্কুলে যাচ্ছিলেন নজরুল ইসলাম। গুলি করার পরে তিনি কিন্তু পালাতে যান। ঠিক এই জায়গাতে এখনো রক্তের দাগ স্পষ্ট। এখানে এসে সেই ব্যক্তি লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ অবস্থায় 55 বছরের শিক্ষককে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা বলেন সব শেষ। তাকে ফলো করে আততায়ীরা এবং খুব কাছ থেকে এবং পাশ থেকে তাকে গুলি করা হয়। গুলি তার শরীরে এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। শিক্ষক খুনের পিছনে উঠে আসছে টাকা ধার বাকির প্রসঙ্গ। পরিবারের দাবি কাউকে ধারে টাকা দিয়েছিলেন তিনি, সে টাকা দীর্ঘদিন ধরে ফেরত পাচ্ছিলেন না এবং তার জন্য দিন দুয়েক আগেই টেলিফোনে কারোর সঙ্গে বেশ কিছু বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই প্রধান শিক্ষক। কয়েকদিন আগে দেখছিলাম কি হচ্ছে, উনি হচ্ছিল কাকে হয়তো কয়েক হাজার টাকা মনে হচ্ছে ধার দিছিল হয়তো, তো তখন হচ্ছে বাবা মানে খুব ঝগড়া যাচ্ছি আর অনেক কিছু হচ্ছিল। তিনি কারো কাছে টাকা পেতেন স্যার, এরকম সেটা এখন আমরা রিভিল করতে পারবো না, খুব ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে। ইসলামপুর শহরের আশ্রমপাড়া এলাকায় বাড়ি শিক্ষকের। খুন হন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে মাদারীপুরে। ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে, তারপরে বিশ্বাস হচ্ছে না। নিহতের মেয়ের দাবি অনুযায়ী যাদের থেকে টাকা পেতেন নজরুল, তাদের শনিবার টাকা দেওয়ার কথা ছিল, তার আগেই শিক্ষক শেষ। বিশ্বরূপ বিশ্বাস ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। পাওনা 80,000 টাকা, সেই 80,000 টাকা কংগ্রেস নেতার কাছে চাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। খুন হয়ে যেতে হলো একজন তৃণমূল কর্মীকে। অভিযোগ, এর আগেও পাওনা টাকা চাইতে গিয়েছিলেন, তার জেরে ঝামেলা হয়। সেই ঝামেলার জন্য 3 মাস জেল খাটতে হয় ওই তৃণমূল কর্মীকে। জেল থেকে তিনি বেরিয়ে আসেন, আবার পাওনা টাকা চাইতে যান, সেখান থেকেই আরও বৃহত্তর ঝগড়ার সূত্রপাত। আর এবার একেবারে খুন হয়ে যেতে হলো ওই তৃণমূল কর্মীকে। চাকু হাসুয়া সব নিয়ে পুরো আঘাত করে, গুলি ফিরোজরা ফায়ার করেছে। রাজ্যে পালা বদলের পর মালদায় ঝরল প্রাণ। মোথাবাড়িতে রক্তারক্তি কাণ্ড, প্রকাশ্যে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। অভিযোগ, টাকা নিয়ে বিবাদের জেরে খুন হন তৃণমূল কর্মী। ব্লক কংগ্রেস সভাপতি সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রাতে বাড়ির কাছে খুন হন তৃণমূল কর্মী নাসিরউদ্দিন আহমেদ। সব মিলে ওকে মারলো, চাকু মারলো, পেট কাটলো, গোলাতে মারলো, পিস্তল মারলো, মাথাতে মারলো, সব কেটে একদম ওকে খতম করে দিল। কিন্তু কেন এমন পরিণতি হলো তৃণমূল কর্মীর? নিহতর পরিবারের দাবি, মোথাবাড়ির ব্লক কংগ্রেস সভাপতির থেকে 80,000 টাকা পেতেন নাসিরউদ্দিন। বেশ কিছুদিন আগে সেই বিবাদে গ্রেফতার হন তৃণমূল কর্মী। 3 মাস জেল খাটতে হয় তাঁকে। জেল থেকে ফেরার পর বকেয়া টাকা নিয়ে গন্ডগোল, আর তার জেরেই কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ওর কাছে টাকা পেত তাই আমার দাদা 80,000 টাকা, 1-1.5 বছর আগে টাকা চাইতে যেয়ে ঝামেলা লেগে একবার জেলও খেটে এসছে আমার দাদা। কংগ্রেসের ব্লক সভাপতি সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ উড়িয়ে ঘটনা থেকে দূরত্ব রেখেছে কংগ্রেস। নাসিরউদ্দিন এর আগে জেল খেটেছে, ও আগে ক্রিমিনাল। কংগ্রেসের লোকেরা এই খুনের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে নাই। ছেলের জন্য ওষুধ নিতে গিয়ে খুন, শুধু কি টাকা নিয়ে বিবাদ নাকি রাজনৈতিক কারণ?
তৃণমূল কর্মী খুনে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। স্কুলে না গিয়ে দিনের পর দিন চলছে নেতাগিরি। একদিন দুদিনের ব্যাপার নয়, টানা 12টা বছর এভাবেই চলছে। আমি বলছি মালদার হাবিবপুরের এক স্কুলের পার্শ্ব শিক্ষকের কথা। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা, আর তার বিরুদ্ধে এমনই অভিযোগ যে টানা 12 বছর তিনি স্কুলে না গিয়ে এভাবেই নেতাগিরি চালিয়ে যাচ্ছেন। এদিকে আবার সেই পার্শ্ব শিক্ষকের কাছেও অভিযোগের তালিকাটা বেশ লম্বা। উনি বিগত 12 বছর যাবৎ স্কুলে যান, স্কুলে না গিয়ে উনি বেতন তুলেছেন, সরকারের অর্থ তছনূক করেছেন। এই যে 12 বছর আমি স্কুলে যাইনি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এভাবেই অভিযোগ পাল্টা অভিযোগের ধাক্কায় মালদার হবিপুর ব্লকে জল ঘোলা চরমে। বিতর্কের কেন্দ্রে স্থানীয় কাঁঠালবানপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়, যার আরেক পরিচয় তিনি তৃণমূল নেতা। শিক্ষকের দায়িত্ব ঝেড়ে ফেলে তিনি রাজনীতিতেই ডুবেছিলেন গত 12 বছর, এই অভিযোগ তুলে তেড়ে ফুঁড়ে আসরে বিজেপি। উনি নিজে যুব নেতা, প্লাস উনার ওয়াইফ ওই জাজল জিপির প্রধান। এই ক্ষমতার তারা অপব্যবহার করেছে। আমাদের এই সরকার আসার ফল এই যে কমপ্লেন কপি। অভিযুক্ত শিক্ষক অবশ্যই সব অভিযোগ মানতে নারাজ, শুধু মেনে নিয়েছেন গত বছর অসুস্থতার কারণে তিনি কয়েক মাস স্কুলে যেতে পারেননি। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বদনাম করার চেষ্টা চলছে। ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাকে, পাল্টা সরব হয়েছেন তিনি। এটা একদম সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার নিয়ে ওরা একটা চাপ সৃষ্টি করার জন্য করেছে, এবং বহুবার আমাকে ফোন করে হুমকি, অঞ্চলে এসে প্রধানকে হুমকি। বিজেপির বড় বড় পোস্টে এরা ছিল আগে থেকেই, এখানে ওরাই এগুলো করিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট। ওই পার্শ্ব শিক্ষকের 12 বছর স্কুলে না আসার কথা তিনি মানেননি, তবে তিনি যে অনিয়মিত এই কথা স্বীকার করেছেন। মাঝে মাঝে ও আসতো না, তা আমরা তাকে বলতাম, মাঝে মাঝে উইদাউট পে থাকতো, এবং এগুলো আমি আগেও জানিয়েছিলাম, এসআইকে জানিয়েছিলাম, এবং এটার জন্য যে সমস্ত মাসের টাকাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকেছিল উইদাউট অ্যাবসেন্টের, সেই সমস্ত পয়সাগুলো আবার রিফান্ড করা হচ্ছে। তো এটা প্রসেসিং চলছে। কেউ বাড়িতে বসে স্কুলে না গিয়ে বেতন নেবেন, এটা বরদাস্ত হবে না। তিনি পার্শ্ব শিক্ষকই হন বা তিনি পার্মানেন্ট টিচারই হন। নিয়ম অনুযায়ী সমগ্র শিক্ষা মিশন থেকে তদন্ত হবে এবং সেটা ডিইও সাহেব করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তদন্ত। এর জল কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই সবার নজর। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। 5 জনের কাজ কিন্তু করতে হবে 3 জনেই। আর এই মুহূর্তে যা পরিস্থিতি, চাপ সামলাতেই একেবারে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। আরামবাগের একটি প্রাথমিক স্কুলে সেখানে এই ছবিই ধরা পড়ছে, কিন্তু পড়ুয়াদের জন্য কোনো রকম কোনো সমস্যা না হয় সে কারণেই বদ্ধপরিকর এই শিক্ষকেরা। মধ্যে কিভাবে কাজটা আমরা এই অল্প সময়ের মধ্যে তুলবো সে ব্যাপারে আমরা একটু চিন্তিত রয়েছি। এই যেন উভয় সংকট, একদিকে জনগণনায় যেতে হবে, আবার স্কুলেও পড়াতে হবে। এই পরিস্থিতিতে বেশ কিছু স্কুলের শিক্ষকদের এখন শাঁখের করাতের মতো অবস্থা। তেমনই একটি স্কুল আরামবাগের মুথাডাঙ্গা রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়। এরপর যে কাজগুলো ফিল্ড ওয়ার্ক করতে হবে আমাদেরকে, বিশেষ করে ম্যাপ তৈরি করা এবং যে 34 টাকা প্রশ্ন আছে সেগুলো করা, বাড়ি বাড়ি যাওয়া, সেই ব্যাপারে কাজটা কিভাবে করব সে ব্যাপারে আমাদের একটু সন্দেহ রয়েছে। প্রায় 15 বছর পর বাংলায় শুরু হয়েছে জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে ব্যস্ত সরকারি গণনাকারীরা, যাদের বড় অংশই স্কুল শিক্ষক। আরামবাগের স্কুলটিতে প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ে 135 জন শিক্ষক শিক্ষিকা, সেখানে মোট 5। তাঁদের মধ্যে 2 জনের ডিউটি পড়েছে জনগণনার কাজে। পড়ানোর সঙ্গে জনগণনার কাজ চালিয়ে যাওয়া মুশকিল হবে বলছেন শিক্ষক। নিজের এলাকা ছেড়ে দূরে ডিউটি পড়ায় রয়েছে ক্ষোভ। আমার কাজ করতে কোনো অসুবিধা নেই, শুধু এরিয়া মানে একটা লোকাল এরিয়া, যারা অন্যান্য টিচাররা তাদের নিজ নিজ এরিয়ার পেয়েছে, বলুন না তারা কত সুন্দরভাবে কাজ করে বেরিয়ে যাবে। আমারও তাই, কিন্তু আমি এলাকাটাই চিনতে পারছি। 5 জনের মধ্যে 2 শিক্ষক নেই। 3 জনকে নিয়ে পঠন পাঠন চালানো মুশকিল বলছেন প্রধান শিক্ষক। একজন টিচারকে 2টো করে ক্লাস ভাগ নিতে হবে। 5 জনে আমরা 6টা ক্লাস নিই, অটোমেটিক্যালি একটা শিক্ষক 2টো করে ক্লাসে চার্জে থাকে। যখনই 2 জন আউট হয়ে যাবে তখন আমরা 3 জন হয়ে যাব, তখন একটু আমাদের উপর চাপ এসে যাবে। এসআইআর এর মতো আবারও শিক্ষকদের ব্যস্ততা।
স্কুলের পঠন পাঠনে প্রভাব ফেলবে বলে আশঙ্কা অভিভাবকদেরও। বাচ্চাদেরকে প্রত্যেকটা ক্লাসে স্যার থাকলে যেটা ভালোভাবে পড়ানো হবে, আর একবারে যদি 3, 4 কি বলছি 2 সব ক্লাসকে একসঙ্গে করানো হয়, সেক্ষেত্রে তো অসুবিধা হবে। একদিকে সময়ের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করতে হবে, অন্যদিকে পড়াশোনা, সবকিছু একসঙ্গে সামলানো যাবে তো? এসব প্রশ্নই ঘুরছে শিক্ষকদের মধ্যে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল আমলে বালি মাফিয়াদের দৌরত্বে হাইড্রেনটাই হারাতে হয়েছিল তাদের। বাদুড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তখন থেকে ভুগছেন অসম্ভব ভোগান্তি। একেবারে জলপূর্ণ রাস্তা, বুঝতেই পারছেন বর্ষা হলে কি অবস্থা হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে না, আর কারোর ওপর তারা ভরসা করে থাকবেন না, তাই নিজেরাই চাঁদা তুলে তারা নিজেদের মতন করে একটা হাইড্রেনের ব্যবস্থা করেছেন। বর্ষায় জল জমার মতন স্বাভাবিক ছবি এটা নয়। এই দশা প্রতি বছর হয়, কারণ এলাকার হাইড্রেন মুছে ফেলা হয়েছিল, যার জেরে বাদুড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের নাগরপুরে ভোগান্তি হয়ে উঠেছে রোজ নামচা। ওখানে একটা ড্রেনের ছিল, সেটা বন্ধ করে দিয়েছিল টিএমসি আমলে। এখানে একটা বালি খাদান তৈরি হয়েছিল, সেই বালি নিয়ে যেতে গিয়ে গাড়ির লরির চাপে সেটা ভেঙে যায়। সেখান থেকে এই কালভারটা কোনোদিনই তৈরি হয়নি। এত বছর ধরে এইভাবে বিপদের মাঝখানে আমরা সবাই পড়ে আছি। ওদের কাজ জোরে বন্ধ করে দিয়েছে, তখন ওদের তো রাহ জানি ভোটের সময় তাই মেরি ধরে ভোট নিয়েছে, এবারে তো ড্রেনটা করতে বললেও করে না। তৃণমূল আমলে বালি মাফিয়াদের দাপাদাপি নিয়ে সুর ছড়িয়েছেন গ্রামবাসীরা, কারণ তার ফল ভুগতে হচ্ছে এখনো। অভিযোগ, বালি বোঝাই সব গাড়ি গ্রামের রাস্তা দিয়ে যেত। ড্রেনের উপরে যে কালভার্ট ছিল তাতে ওই গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। সেই কারণে ড্রেনটি বন্ধ করে রাস্তা সমান করে দেওয়া হয়। অবৈধ বালির লরিগুলি যাওয়া আসার পথ প্রশস্ত করতেই নাকি ওই ব্যবস্থা। পালা বদলের পর অবশেষে এ নিয়ে পথে নামলেন এলাকার মানুষ। ফের খুঁড়ে বের করা হয়েছে ড্রেন, এবং সবটাই করেছেন গ্রামবাসীরা নিজেই। কিছু চাঁদা পয়সা তুলে আমার গাড়ি এনে কেটেছি, আর আমরা নিজেরা কোদাল লাগিয়ে মাটিগুলো সুন্দরভাবে কেটে সাইডে রেখে যাতে জলটা বেরোয় সেটা আমরা করেছি। সবাই মিলে আমরা চাঁদাবাদি তুলি। এই ঘটনায় উঠে এসেছে বাদুড়িয়া পুরসভার আগের চেয়ারম্যান তথা এই ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর ভট্টাচার্যর নাম, যিনি এখন জেলে। 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন তিনি হয়তো বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা ছিলেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়ন পাট খেতে কোটি কোটি টাকা, তার টাকার বস্তা পাওয়া গেছে। তিনি কাজ করেছেন একটাই, ওনার নিজের উন্নয়ন করেছেন। বিষয়টি নিয়ে এবার তৎপর বর্তমান পুর প্রশাসন। এই রিপোর্টটা আমার কাছে এসেছে পৌরসভা থেকে, অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার সেকশনকে বলে দিয়েছি, তারা রিপোর্ট তৈরি করছে। আমি খুব দ্রুত এর সমাধান করার জন্য চেষ্টা করব। এলাকাবাসীর দাবি স্পষ্ট, ভোগান্তি থেকে মুক্ত করা হোক তাদের, আর শাস্তি হোক তাদের যারা এই কীর্তিকাণ্ডের পিছনে। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। অস্তিত্ব যদি থেকেও না থাকে, কি করবেন? কোথায় যাবেন? হুগলির খোলসির হাজার হাজার গ্রামের মানুষদের এখন এই অবস্থা। সরকারি খাতা থেকে তাদের নাম মুছে গেছে, তারা বুঝতে পারছেন না কি করা উচিত। আর তারই মধ্যে এখন জনগণনার কাজ শুরু হয়েছে। সেই মানুষগুলোর কি হবে? তারা কোন রাজ্যের? নেই রাজ্যের। খোলসি প্রায় কয়েক শতাধিক বছর ধরে নিজের স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে আছে, আজ সেটা হঠাৎ করে সরকারি পোর্টাল থেকে মুছে গেছে। জন্ম সার্টিফিকেটে সেটাও দিচ্ছি, লিখে দিচ্ছি। খোলসি না হলে আমরা কি করব? খোলসির মানুষজন ঠিক এই সমস্যাতেই পড়েছেন, তারা থেকেও নেই। বলাগড় বিধানসভার চুচুড়া মগরা ব্লক, সেই ব্লকেই দিকসুই হৈরা গ্রাম পঞ্চায়েত, আর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই খোলসি গ্রাম। কিন্তু সরকারি পোর্টাল দেখা যাচ্ছে সেখানে এই যে গ্রাম, সেই গ্রামের কোনো অস্তিত্ব নেই। সমস্ত পোর্টাল সিস্টেম চলে এসছে, তো সেহেতু আমাদের যখন দিকসুই জিপির 18খানা গ্রাম খোঁজা হচ্ছে, 17টা গ্রামের নাম কিন্তু পাচ্ছি যখনই সেখানে টাইপ করা হচ্ছে, কিন্তু খোলসির নামটা সেখানে কোনো মতে আসছে। 2002-এ আমাদের গ্রাম যে ভোটার লিস্টে আমাদের গ্রামের নাম খোলসি আছে। 2012-তে সেই জায়গাটা হয়ে গেছে ব্ল্যাঙ্ক, আবার 2019-এ সেটা হয়ে গেছে একদম টোটালি দিকসুই। কি আজব বলুন তো, গোটা গ্রামটাই হাওয়া। ইতিমধ্যে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের স্বগণনা চলছে। সেই কাজ করতে গিয়ে সেন্সাস পোর্টালে নিজেদের গ্রামের নাম পাচ্ছেন না খোলসি গ্রামের বাসিন্দারা। এর আগে তৃণমূল আমলে প্রশাসনের দুয়ারে বারবার ছুটেছেন গ্রামবাসীরা, আন্দোলন হয়েছে, কিন্তু জটিলতা সেই তিমিরেই। এটা সরকারের গাফিলতি।
সম্পূর্ণ সরকারের গাফলতি। আমাদের জন্মাচ্ছে খলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। সেটা কি? দিকসুই যেহেতু মৌজা, সেই হেতু এটা নাকি দিকসুই গ্রামের মধ্যে পড়ে। কিন্তু আমাদের প্রশ্ন, মৌজা যদি এক না হয় তাহলে কি একটা গ্রামের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? কয়েক দিনের এটা তো হঠাৎ করে কোনো উদ্বাস্তুদের গ্রাম না, এটা নয়। সরকারি কাজ, জন্ম মৃত্যুর শংসাপত্র থেকে আধার, ভোটার কার্ড সহ যাবতীয় নথি নিয়ে এখন মহা সমস্যায় গ্রামবাসীরা। পদে পদে ঝামেলা। আছে এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে, যেখানে ম্যাপ ক্রিয়েশনে একটু সমস্যা আছে, হয়ে যাবে। এখানে HLB ক্রিয়েট করতে হবে, এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাস আছে তাকে পাঠানো হয়েছে। আশ্বাস মিলেছে ঠিকই, কিন্তু তাতে কি চিন্তা দূর হয়? বিশেষ করে যতদিন না সরকারি খাতায় সবটা ঠিকঠাক হচ্ছে। খলসির মানুষ এখনো বুঝে উঠতে পারছেন না কি করে একটা গোটা গ্রাম আছে থেকে নেই হয়ে গেল এত সহজে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ডিম এসে গেল নীরবে, হলো প্রত্যাবর্তন। কোথায়? মিড ডে মিলে। একদিকে ইসকনের তরফে পাঠানো খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি এসব তো এলোই, আর তার সঙ্গে সঙ্গে সরকারের তরফে এলো সেদ্ধ ডিম। একই সঙ্গে বিতর্কে জবনিকা পড়ল, মানে পুষ্টির যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল, এত কথা হচ্ছিল, সেই বিষয়টা এবার দাঁড়িয়ে। সময়টা 8-এর দশক, ঠিকঠাক বললে 1980 সালের শেষ এবং 1981 সালের শুরু। গভীর সংকটে পড়ে ভারতের পোলট্রি শিল্প। একদিকে ডিম নিয়ে নানা গুজবে মার খায় ব্যবসা, অন্যদিকে মিডলম্যানদের দাপটে বাজার মার খায়। কিভাবে কাটবে সমস্যা? দেশের পোলট্রি মালিকরা মাথার চুল ছিঁড়তে থাকেন। দুগ্ধ শিল্পের সফল প্রকল্প অপারেশন হোয়াইট ফ্লাডের আদলে তৈরি হয় ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি। রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠার অনেক আগে মিড ডে মিলের পাতের অংশ হয় ডিম সিদ্ধ। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর তৈরি হয় অযথা বিতর্ক। ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ায় প্রশ্ন ওঠে, তাহলে কি ডিম এবার পাকাপাকিভাবে বাদ পড়ল? বিতর্ক বাড়ে, সয়াবিন রাজমা নিয়ে অযথা যুক্তিতর্কে। অবশেষে সব জল্পনায় জল ঢালল মানুষের সরকার, নতুন সরকার। শনিবার 8ই আগস্ট কলকাতার স্কুলে স্কুলে পাত পেরে খেতে বসা হাসি খুশিরা দেখল ফিরে এসেছে প্রিয় ডিম। থেকে তো শুরু হয়ে গেল ডিম আলাদা করে, ডিম তো দেওয়াই হবে বলে দিয়েছে, সপ্তাহে 2 দিন করে। আজকের থেকে শুরু হয়েছে। মোট করে বাচ্চারা খুব খুশি, এবং তার জন্যই কিন্তু আলাদা করে সেদ্ধ ডিম আসছে। আরও একবার দেখাচ্ছে খিচুড়ি, পাঁপড়, মিষ্টি আর তার সাথে ডিম সেদ্ধ। কলকাতা থেকে একটু দূরে মগরাহাটে তখন বাবার কোলে আদর কাটছে খুশি। খুশি কর যে খুশি মিড ডে মিলের ডিম পকেটে পুড়ে নিত বাড়ি ফিরে ভাইকে খাওয়াবে বলে। যে খুশি পরের সপ্তাহে 2টো ডিম পেয়ে ফোকলা দাঁতে মন ভালো করা হাসি হেসে স্যারকে বলেছিল সে খুশি। সেই খুশিকর শুনেছে কলকাতার স্কুলে বন্ধুরাও ডিম পেয়েছে। ভাইয়ের জন্য? হ্যাঁ। কেন নিয়ে এসেছিল? ভাই খাবে বলে। আগে নিয়ে এসছি ভাই? তুমি খাওয়ানো কেন? ভাই খুশির বাবা টোটো চালান, মা সংসার সামলান। খুশির মতো বাচ্চারা যে ডিম পেলে খুশি হয় সেটা বিলক্ষণ বোঝেন মা ও বাবা। খুশি, এবং আমি চাই আমার মতন যেসব পরিবারগুলো আছে তাদের দিকেও সরকার ভাবুক, তাদের কথা ভাবুক। কারণ আমাদের দুটো বাচ্চা, আমার এর জন্য যদি দেখি তো তাহলে আমার ছোটো বাচ্চাটার জন্য দুধ কেনা হবে না, তো তাহলে আমার তার চারিদিকে দেখতে হয়। সপ্তাহে 2 দিন মানে খুবই ভালো, ব্যবস্থাটা খুবই ভালো। সরকার এটা ভালোই ব্যবস্থা নিয়েছে। ও একা নয় তো, আরো রকম বাচ্চা আছে। খুশির ডিম প্রীতির কথা সবাইকে জানিয়েছিলেন খুশির স্যার সাদ্দাম হোসেন। মগরাহাটের জয়ন খাঁ প্রাইমারি স্কুলের মাস্টারমশাইরাও বলছেন পড়ুয়াদের পাতে ডিমের রাজত্ব চলতে থাকুক। সমস্ত খুদে বাচ্চারা যাদের ইকোনমিক্যালি উইক সেকশন থেকে মিলিয়ে আসে, তাদের এই মিড ডে মিলের ব্যাপারটাতে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার আছে। গরিব ঘরের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে, ডিম তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিন জাতীয় খাবার। সবাই প্রতিনিয়ত তাদের যা দুরবস্থা, অর্থনৈতিক অবস্থা, তাদের পক্ষে ডিম সংগ্রহ করা খুবই কষ্টকর ব্যাপার। কুসুমাস্তীর্ণ পথ পায়নি দেশের পোলট্রি শিল্প। নানা ছুতমার্ক কাটিয়ে দেশের বহু অঞ্চলে আজও প্রাসঙ্গিক হওয়ার লড়াই লড়ছে ডিম। এ রাজ্যের রাজনীতিতে ইদানিং তার সশব্দে আগমন ঘটলেও পড়ুয়ার পাতে তার যাওয়া আসার মাঝে যে নীরবতাটুকু ছিল তার সাক্ষী হয়ে থেকে গেল খুশির খিলখিলিয়ে হাসি, হেসে ওঠা মুখ। কুণালের সঙ্গে সুমন ও শুভেন্দুর রিপোর্ট, TV9 বাংলা।